প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে অপেরা নাটকের দল প্রযোজিত নাটক ক্লোজেট ল্যান্ড। লালমাটিয়ার কলাকেন্দ্র ও দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টার আলিয়া আন্তঃপ্রসঙ্গত শীর্ষক বহুমাত্রিক যৌথ প্রদর্শনী। প্রদর্শনী চলবে 2 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে অনুষ্ঠান টিফিনের ফাঁকে। রাত 8টা 20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আমি আপনার ছেলের বউ। আমি বিয়ে করি না, আমি কারো বিয়ে করি না, আমি কোনো বিয়েই করি নাই। রাইট, কথা ওইটাই থাকলো। পাতরে খায় পাতরে ফুটা তো বুনাই রিঅ্যাকশন আজও ব্যাক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি নাট্য সংগঠক ও নির্মাতা আবু সুফিয়ান বিপ্লব। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? জি, ভালো আছি। শুরুতে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনার নির্মিত এবং প্রযোজিত একটি মিউজিক ভিডিও, যেটা নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে একটি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। 5 থেকে 8 জুন এই ফিল্ম ফেস্টিভ্যালটি হবে। অনেক অনেক অভিনন্দন আপনাকে। কেমন লাগছে? অবশ্যই তো এটা ভালো লাগছে যে আমেরিকা, মানে আমরা যদি বলি কিনা বলে, আমরা নিউ ইয়র্কের মতো একটা জায়গাতে আমার ছবি মেইন স্ট্রিমে একটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখাচ্ছে। আমার যদিও এটা মিউজিক ভিডিও বলছি, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা গল্প আছে, মানে একটা স্টোরি আছে। একটা স্টোরি, আপনি এটার নাম হলো রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প ইন দ্য ক্যাম্প। হ্যাঁ, ক্যাম্পে যে মহিলা যারা আছে তাদের যে চ্যালেঞ্জ, ওইটা নিয়ে এই ভিডিওটা। মানে সোশ্যাল মেসেজ আছে, সোশ্যাল মেসেজ আছে। তো আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার টিম পেয়ে। তারপরে এটার গানটা লিখেছিলেন দেবেন্দু দাসদা, ও দেবেন্দু দাস ওনার নাম, আর গেয়েছিলেন নিশিতা বড়ুয়া, আর মিউজিক ভিডিওটা মিউজিক করেছিলেন বিপ্লব বড়ুয়া। তো এটা আসলে প্রচুর অ্যাওয়ারনেসের কাজ করেছে। যেমন আপনারা জানবেন, আমরা রোহিঙ্গা ক্যাম্পে এবং হোস্ট কমিউনিটিতে আমরা জানি যে আমাদের ওই যে সাউথের ওই বেলটা একটু কনজারভেটিভ। হ্যাঁ, তারা মহিলারা একটু বেরোতে চায় না কিংবা পুরুষদের সামনে আসতে চায় না। হ্যাঁ, তো ওই রোহিঙ্গা ক্যাম্প সেম জিনিস। ওইখানে ওই আপনার যে ওমেন ফ্রেন্ডলি স্পেস এটাকে বলতো ওরা, ওই জায়গাতে চাইলেই আপনার মানে ছেলেরা ঢুকতে পারে না, মেয়েরা আসে, এসে তাদের যে সমস্যাগুলি আছে সেটা তারা বলে, এবং তাদের যে মহিলা ভলান্টিয়ার আছে এই বিভিন্ন এনজিও, তারা সেটার সমাধান করে। এটা ক্যাম্প এবং হোস্ট কমিউনিটি। আচ্ছা, তাহলে যখন শুটিং করতে গিয়েছেন তখন তো নিশ্চয়ই অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের? হ্যাঁ, এটা আমাদের তখন প্ল্যানিংয়ে ছিল। এটার ক্যামেরাম্যান থাকতে হবে মহিলা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মহিলা, লাইট চেক করবে। চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ হ্যাঁ, কারণ মহিলা ক্যামেরাম্যান আমাদের আছে, চ্যানেলে চাকরি করে, কিংবা এটা কারিশমা ছিল ক্যামেরায়। হ্যাঁ, আর 2-1 ক্যামেরাম্যান চ্যানেলে আছে, বাহিরে খুব কম তাদের পাওয়া। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে। লাইটটা ছিল আমাদের খুবই চ্যালেঞ্জিং, যে আমাদের যে লাইটটা কীভাবে। তো আমরা ওখানে এলইডি লাইট ব্যবহার করেছি, রিফ্লেক্টর। আমাদের যে মহিলা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা ছিল, ওই বাহির থেকে যে লাইট আমাদের ডিরেক্টর ছিল, সে দেখিয়ে দিয়েছে যে লাইট সব সেটিং টেটিং করে দিয়েছে, তুমি যে এইভাবে বসো। কিংবা ওরা যখন আসে নাই, আসার আগে লাইটটাকে সেট করে দিয়ে তারপরে ইয়ে করেছে আর কি। আচ্ছা, আপনি তো বলছিলেন যে রিফিউজি ক্যাম্পে উইমেনদের যে বিষয়টা, সেটা নিয়ে আসলে কাজ করেছেন। এই ধরনের একটা বিষয়বস্তুতে যে কাজ করা যায়, এই আইডিয়াটা কিভাবে আসলো? আমরা সাধারণত এনজিওর কাজগুলি আমরা দেখাতে পারি না কোথাও, ওরা শুধু ওদের ইউটিউব কিংবা ওদের প্রচারণার কাজে। তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু করতেছি, তাহলে আমরা একটা আলাদা জিনিস বাই
ইয়াতে করে আনতে পারি, মানে নিজেদের জন্য কাজটা করা যায় নিজের কিনা? জন্য। কারণ আমি তো অনেক কিছু আমাদের কমপ্লায়েন্স ইস্যু থাকে যে আমরা চাইলেও করতে পারি না, তো ওই চিন্তা করে তখন করা। কারণ এখানে ওদেরকে আপনারা জানেন রোহিঙ্গাদের তারা অনেক অশিক্ষিত, মানে এখন অনেক শিক্ষিত হয়েছে, তাদের ফ্যামিলি প্ল্যানিং কিংবা আপনার পাচার যে হয় এইসব আরো অনেক বিষয় আছে, মানে সচেতনতা অনেক কম। ওইগুলিকে সচেতন করার জন্যই ওই গানটা, যেমন এখানে কথা আছে মানে আমি, এবং এটা চিরগঙ্গে ভাষায় করা, মানে রোহিঙ্গা ভাষায় করা এবং ইংরেজিতে সাবটাইটেল দেওয়া। আচ্ছা আচ্ছা। তো এটা সবচেয়ে এবং ওদের লাস্ট যে মেসেজ আছে, আমরা নারী, আমরা মানুষ, আমরা নিজের জীবন নিবে গর্জুম, মানে 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 চিরাঙ্গা আমাদের নিজের জীবন নিজে গড়বো, এটাই আমাদের মানে উদ্দেশ্য, মানে এটা একটা মেসেজ ছিল ইয়াটা। তো এইভাবে কাজটা করার চ্যালেঞ্জ ছিল। মেন ছিল আমাদের নবী ভাই, উনিও অনেক কষ্ট করেছেন। আমরাও সেই সারাদিন বলতে গেলে এটা করতে 2 দিন লেগেছিল হোস্ট কমিউনিটিতে, এবং আমরা সেই বাইরে দাঁড়িয়েছিলাম, একটু পরপর ব্যাটারি চেঞ্জ করে দেওয়া, এই করে দেওয়া, এগুলি। আচ্ছা, আপনি বলছিলেন তো যে এই একটি গানের মাধ্যমে বা একটা মিউজিক ভিডিও দিয়ে আপনারা একটা গল্পকে তুলে আনতে চেয়েছেন। মূল বক্তব্য বা মূল গল্পটা আসলে কি যদি বলতেন? মূল গল্পটা হলো যে মানে নারীরা যে স্বাধীন, ওরাও যে চাইলে কিছু করতে পারে, ওদেরকে কেউ এখন আর, মানে আমাদের নারীরা এখন অনেক এগিয়ে গেছে। আপনারা যদি দেখেন আমাদের প্রধানমন্ত্রী নারী, আমাদের যদি বিভিন্ন সেক্টরে দেখেন, বিভিন্ন বড় বড় পোস্টে এখন আমাদের পুলিশে বলেন, আর্মিতে বলেন, কিংবা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে নারীরা অনেক বড় বড় পোস্টে আছে, অনেক বড়। তো এইটা আমরা দেখাতে চাচ্ছি যে নারীরা এখন আর ঘরে বসে থাকার জন্য না, মানে তোমরাও চাইলে তোমরা, মানে 8-10টা সাধারণ নারী এবং রোহিঙ্গা নারীদের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই, সেটাই তুলে ধরতে চাইছেন। যে তোমরাও চেষ্টা করলে, তোমরাও যদি করো, এবং তোমাদেরও কাজ করার, যেহেতু ওরা সারাক্ষণ ক্যাম্পে বসে থাকে, ওদের কোনো কাজ থাকে না, হ্যাঁ, তো এরকম অনেক ট্রেনিং ওদেরকে করাচ্ছে, সেলাই প্রশিক্ষণ, তারপর হাতের কাজ, এইগুলি। তো এবং এই সময়টা তোমার, মানে তুমি যখন এখানে আসছো, এখানে তোমাকে কেউ বাধা দিবে না। তোমার ওই ওরা বলে ওমেন ফ্রেন্ডলি স্পেস, মানে মেয়েরা একটা জায়গা ক্যাম্পের মধ্যে, প্রত্যেকটা ক্যাম্পেই আছে, তারপর ক্যাম্পের বাইরেও আছে হোস্ট কমিউনিটিতে। এই জায়গাটা তোমার মতো করে তুমি বলতে পারো। ওইখানে ডাক্তার যায়, নার্সরা যায়, মিডওয়াইফ মানে প্রশিক্ষিত নার্সরা যায়, তারাও মানে বিভিন্ন ওষুধ যদি লাগে, কিংবা কারো মানসিক সমস্যা লাগে, কিংবা কোনো ট্রেনিংয়ের হেল্প লাগে, যে কারণে সহযোগিতা লাগে, এটা ওনারা করেন। আচ্ছা, এই মিউজিক ভিডিও নির্মাণটা কতদিন আগে করেছেন? এটা বছরখানেক আগে। আচ্ছা, রিলিজ কি তখনই হয়েছিল না পরে? না, রিলিজ একটু পরে হয়েছে। আচ্ছা, যখন রিলিজ হয়েছে তখন আসলে যে উদ্দেশ্য নিয়ে একটা মিউজিক ভিডিও করা, সেটা কেমন সাড়া ফেলেছিল? বা বেসিক্যালি এটা অবশ্যই সাড়া ফেলেছিল। এটা মানে ওরা তো করেছিল আরো 2 বছর আগে, আমরা করেছি পরে। তখন তো ওরা তো ক্যাম্পে বিভিন্ন জায়গায় হোস্ট কমিউনিটিতে তারা তাদের ইউটিউব চ্যানেলে, কিংবা আমরা প্রজেক্টরে ট্যাবের মাধ্যমে তারা বিভিন্ন উঠান বৈঠকে এগুলি আবার দেখায়, ওদেরকে দেখায়, ফিডব্যাক নেয়, কোশ্চেন আনসার নেয়, যেটা কি শিখলেন, কি আপনার কি চেঞ্জ হলো, ওইটা ওরা করে। ওইটা তো ওদের একটা ভালো ফিডব্যাক হয়েছে, এবং আমরাও এটা ভালো। এবং আমার মনে হয় যে নিউ ইয়র্ক ফিল্ম ওরা এই, এবং এটা চাটগাঁয়ে মানে বার্মিজ ভাষায় করা, এবং চাটগাঁয়ে আমাদের বার্মিজ আছে, এবং ইংলিশ সাবটাইটেল আছে। আমি জানি না, সম্ভবত এটা আমার ভিডিওটা 3.5 মিনিটের থেকে 4 মিনিটের মতো হবে। তো আমার কাছে মনে হয়েছে ওরা এই স্টোরির জন্য, এই গল্পের জন্য এটা পছন্দ করেছে। নিউ ইয়র্ক সিটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে জুন মাসে, আপনাদের এই যে মিউজিক ভিডিও, সেটার প্রদর্শিত কবে হবে? সেটা 7 তারিখ হবে, 7 তারিখ 10 PM এর দিকে, এরকম। মানে এটা তো 4 দিন ব্যাপী একটা বিশাল ফেস্টিভ্যাল। শুধু আমার মিউজিক ভিডিও না, অনেক ডকুমেন্টারি আছে, ডকুড্রামা আছে, বড় ফিল্ম আছে, অনেক সেমিনার আছে, অনেক আছে। আমি থাকবো তখন নিউ ইয়র্কে। তো আমার এবং ডিরেক্টর মিট আছে, আমি এক্সাইটিং যে ডিরেক্টর মিটে ওরা কি বলে, এটা কারণ বিভিন্ন দেশের তো ফিল্ম সেখানে প্রদর্শিত হবে। হ্যাঁ, এবং বিভিন্ন দেশের এর জন্য আমি যাচ্ছি, যে আমি এই মানে আমি শুনতে চাই, মানে আমি আসলে শিখতে চাই, আমি প্রতিনিয়ত শিখছি। আমি যদি বলেন একদম, মানে এটা তো আদান প্রদানের মতন একটা বিষয়। হ্যাঁ, আমার যদিও ব্যাকগ্রাউন্ড আমার কমার্সে, কিন্তু আমি তারপর স্ট্যানফোর্ড থেকে ফিল্ম এন্ড মিডিয়াতে মাস্টার্স করেছি, এবং থিয়েটারে আছেন বহু বছর। হ্যাঁ, থিয়েটারের বিভিন্ন কোর্স, তারপরে শিল্পকলার উপর ফিল্মের কোর্স, নিমকোর কোর্স, ওয়ার্ল্ড ভিশন একটা কোর্স করে। তো এবার গত বছর যখন আমি নিউ ইয়র্কে গেলাম, ওইখানেও আপনার ডিসি টিভিতে একটা ট্রেনিং করলাম, কিভাবে বাজেটিং করতে হয় ডকুমেন্টারি ফিল্মের। তারপরে NYC আরেকটা, আমি নামটা এখন মনে পড়ছে না,
ওদের এখানে ফিল্ম ইন্টারভিউ, যদিও এটা আমি একদম শুরুর কালে করেছি, ডকুমেন্টারি ইন্টারভিউ কীভাবে করতে হয় এবং তার লাইটিংটা কী করতে হয়, যেটা আমি একদম মানে আমরা একদম শুরুতে যখন 98-এ আমরা ওয়ার্ল্ড ভিউর কোর্স করি তখন, তবুও আমি এটা আবার করেছি। মানে আমার কাছে মনে হয়েছে আচ্ছা সবগুলি মানে মানে সবগুলি পে করে করতে হয়েছে, ডলারে পে করে, কিন্তু আমি শিখতে আমার কাছে এনজয়, আমি আবার রিকল করেছি যে আমি এই ট্রেনিংটা যদি আবার করি তাহলে আমি বুঝি ওরা কীভাবে করে জিনিসটা। দেখলাম যে না আমাদের সাথে ওদের, কিন্তু আমরা হয়তোবা এক্সিকিউট করতে পারি না, ওরা এক্সিকিউট করতে পারে কারণ ওদের অনেক বাজেট থাকে, থাকে, কিন্তু আমার কাছে শিখতে ভালো লাগে। কিছু প্রতিবন্ধকতা থেকে যায়। আচ্ছা, আপনার তো শুরুটা থিয়েটার দিয়ে, আজকে এই যে এই পর্যায়ে আসা বা নিজেকে একজন নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করা, সেটা শুরুটা তো একেবারে থিয়েটার থেকে এসেছে। থিয়েটারে আজ কতগুলো বছর হলো? থিয়েটারে 35 বছর হয়ে গেল। আমি আসলে শুরু করেছিলাম যে আমি অভিনেতা হব, আমার স্কাউটিং করতাম, তখন ইচ্ছা ছিল যে অভিনেতা হব। তো আমি যখন থিয়েটার শুরু করি তখন তো অভিনয় ছিল, কিন্তু 93-তে যখন আমি সোলোমন বা এস.এম. সোলোমনের সাথে জয়েন করলাম তখন বেবি আপু বললো, আমি ঢাকায় বড় হয়েছি, ঢাকায় আমার পড়াশোনা সব, আমার উচ্চারণ একটু গ্রামের আছে, আমার গ্রামের, হ্যাঁ কিশোরগঞ্জ। তো বেবি বললো তোর উচ্চারণ আগে ঠিক করো, এই ছেলে তোমার উচ্চারণ আগে ঠিক করো। তো এই আমি আবৃত্তির অনেক কোর্সে গিয়েছি কিন্তু এটা হয়ে ওঠে নাই। পরে দলের একটা শোতে আমরা সিলেটে গিয়েছিলাম, লাইট করার একটা শো, আমি লাইটটা দেখতাম মাঝে মাঝে, এই লাইট করতে গেলাম, এই যে পিছনে গেলাম, তারপর সোলোমন ভাই তখন ডকুড্রামা বানাইতো, ডকুমেন্টারি বানাইতো, এস.এম. সোলোমন আমার গুরু, আজকে স্মরণ করছি এই দিন ওনার কথা। তো উনি বললো যে তুমি তাহলে আমার সাথে এই ডকুমেন্টারিগুলি থাকো। এই যে পিছনে চলে গেলাম, পিছনের যে একটা মজা পেয়ে গেলাম যে না আচ্ছা অভিনয় তো করা যায়, কিন্তু এই যে পিছনে তৈরি করার যে মজা, এরপরে আর 98-এ তারপরে যখন ওয়ার্ল্ড ভিউর কোর্স করলাম, তারপরে রেজানুর রহমান, রেজা ভাইয়ের সাথে পরিচয় হলো, আবুল হায়াত, সাইদুল আলম টুটুল, অনেক বড় বড় ডিরেক্টর, সিরাজুল ইসলাম মারা গিয়েছেন, ওনারা টুটুল ভাইয়া, ওনাদের সাথে যখন কাজ করলাম কাজ, আর তখন তো এখন তো অনেক ইনস্টিটিউট হয়েছে, পড়াশোনা হচ্ছে, তখন কিন্তু আমাদের ওয়ার্ল্ড ভিউ ছাড়া আর কোনো কোর্স তখন অনেক স্কোপ, এখন যেরকম অনেক স্কোপ আছে, সেই সময়টাতে তো এতটা স্কোপ ছিল না। তখন আমি যেমন আমরা পিছনে থেকে শিখতাম, থেকে শেখা হতো, হয়তোবা নাটকের বিভিন্ন ইউনিভার্সিটিতে কোর্স ছিল, এখন যেমন অনেক প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা সরকারি ইউনিভার্সিটিতে আপনার ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ গ্রুপ করেছে, পড়াশোনার করেছে, কিন্তু তখন তো এগুলি ছিল না। তো পরে আমি 2006-এর দিকে এসে মাস্টার্স করেছি। তো তখন এই যে পিছনে যাওয়ার যে মজাটা, তারপরেও এখনও অভিনয় করি সময় পেলে, যেরকম টুকটাক একটা ক্যারেক্টার হলো, ছোট ক্যারেক্টার যদি থাকে, আর ম্যাক্সিমাম তো আমার প্রামাণ্যচিত্র, আমার ওইখানে প্রামাণ্যচিত্রই বেশি, ডকু ড্রামা আমাদের ওইখানে কম, অতএব অভিনয়ের সুযোগটা কম থাকে, যেখানে অভিনয়ের সুযোগ থাকে চাইলে টুকটাক করি। আচ্ছা, থিয়েটার একটা লম্বা সময় ধরে করতে করতে আপনার কোন সময়টাতে মনে হলো যে একজন নির্মাতা হিসেবেও নিজেকে দেখা যেতে পারে, সেই জায়গাটা শুরুটা কিভাবে হলো? সেইটা আমি 98-এর দিকে ওয়ার্ল্ড ভিউ ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে সোলোমন ভাই একটা হাউস করেছিল ফেরিন ক্যামেরায়। তো আমাকে তখন নজরুল ভাই ছিল, উনি বললো যে বিপ্লব তোমার শোল্ডার অনেক ভালো, তুমি ক্যামেরায় অনেক ভালো করবা, ক্যামেরা চালাও। তো তখন ছিল যে ক্যামেরাম্যান হবো, মানে হয় না তখনকার তো ছোট বয়স, এক স্বপ্ন ঘোরাফেরা করে, যে তখন আমার আশরাফ কবি টিভিতে অভিনয় করে, আমাদের মনে হচ্ছে আচ্ছা আমরা যে যাত্রা করি, যাত্রা করলে তো টাকা পাওয়া যায়, আপনারা জানেন যে থিয়েটার থেকে এখন ওইভাবে টাকা পাওয়া যায়, যাত্রা করি, যাত্রা করলে আমরা টাকা পাবো, ওই টাকা দিয়ে আমরা থিয়েটার করতে পারবো, এরকম অনেক, তখন এরকম যখন ক্যামেরাম্যান হবো এই হবো। তো তারপরে যখন একবারে এই রেজা ভাইয়ের সাথে পরিচয় হলো, রেজানুর রহমান আমাদের, ওনার সাথেও কাজ করলাম, তারপরে এই আমাদের সোলান ভাই, টুটুল ভাই, যাদের কথা বললাম আর কি, এই যে পিছনে চলে যাওয়া। তারপরে আমি আরেকজন লোকের কাছে কৃতজ্ঞত, আমাদের মনিরুল হাসান, উনি গ্রামীণ ফোনের ক্রিয়েটিভ টিমে তখন ছিলেন 2006 সালে, ওনার সাথে স্ট্যামফোর্ডে পড়তে যায় দেখা, বেসিক্যালি উনি আমাকে ডিরেক্টর বানিয়েছেন। উনি আমাকে বললেন যে বিপ্লবে আমাদের অনেক প্রামাণ্য ছিল, আপনি আস্তে আস্তে আপনার যে কাজের, এর আগে উনি আমার সহকারী কিংবা আমার 2টা সিরিয়াল বানিয়েছিলাম, উনি দেখেছে একটা অনেক আরেকটা অনেক হয় নাই এসএ টিভিতে, তো উনি দেখে বললেন বিপ্লব আপনি তো ডিরেক্টর হিসেবে, আমি যদি বলি যে আমার তো কিছু লোকের তো মানে অবদান থাকে, যেমন সোলেমান ভাই কিংবা রেজা ভাই, আমাদের আব্দুল আলম আজিজ নাটক শুরু, এই মনির ভাই আমাকে ডিরেক্টর বানিয়েছেন, গ্রামীণ ফোন আমাকে ডিরেক্টর বানিয়েছে। সেটা কি নাটকের? না, ডকুমেন্টারি। এই আমি আমার কনভার্ট হলো কিন্তু ডকুমেন্টারি। আচ্ছা, হ্যাঁ, হওয়ার পরে তারপরে ইউএনডিপির সাথে কাজ শুরু করলাম, ইউএনডিপির বিভিন্ন প্রজেক্টে গ্রাম আদালত করলাম, এটা একটা ডকু ড্রামা ছিল খুবই, চুয়াডাঙ্গায় যে মাসুম রেজার একটা স্ক্রিপ্ট, সেখানে আমাদের লিটুয়া নাম, তখন ওনারা অনেক ভালো, আমাদের প্রাণ রায়, তারপরে রহমত আলী স্যার, জ্যোতিকা জ্যোতি, আর অনেকেই ছিল, ফারারুমা ছিল।
চম্পা চিত্রনায়িকা চম্পাও কাজ করেছে আমার একটা টেলিফিল্মে, মানে বাবুভাই আমরা। এবং আমি একটা ধারাবাহিক নির্মাণ করেছিলাম থাইল্যান্ডের কোসামোতে। ওটা মানে কোসামোতে প্রথম কোনো শুটিং, এটা RTVতে অন এয়ার হয়েছে। ওইটা আপনার 25 পর্ব, দ্বিতীয় পা ছিল, মারা গিয়েছেন আল্লাহ, আহমেদ রুপেল উনি ছিলেন। তারপর আমাদের লিটু ভাই আমাদের খুব অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে আপনার কাজ করা হয়েছে। বাবু ভাই ছিল এখানে, তারপরে ঢাকায় এসে আরো বাড়ি ভাই আর অনেকেই ছিল, মানে অনেকের সাথে কাজ করেছে নাটক। কিন্তু আমি যখন দেখলাম যে নাটকের যে একটা মানে আমি এটা কাউকে ছোট করে বলছি না, নাটকের একটা আলাদা রকম ভাষা, আবার প্রামাণ্যচিত্রের ভাষাটা একেবারে আরেক রকম। আর যেটা দেখলাম বাজেট, মানে আমার ওই দেখা গেছে আমার 3 মিনিটের একটা ডকুমেন্টারি বাজেট থাকে 3 লাখ টাকা 4 লাখ টাকা, সাপোজ কথার কথা, আমি ব্যাড ট্যাক্স বাদ দিয়ে হয়তো আমার 100 টাকা। কিন্তু একটা নাটকের বাজেট এখন এসে দাঁড়িয়েছে 60,000 70,000 1 লাখ টাকা। আমি তাড়াহুড়া করে কাজ করতে পারি না, মানে এটা হয়তো আমার ব্যর্থতা। তো এর জন্য আর নাটক বানানো হয় না, মানে কাজ করার স্বাধীনতা থাকে প্রামাণ্যচিত্রগুলোতে, বাজেট বেশি থাকে। আমি যে ওইখানে নাটক বানাচ্ছি না, সচেতনতামূলক এই যে মিউজিক ভিডিওটা, এটারও কিন্তু একটা গল্প আছে। হ্যাঁ, একটা গল্প আছে, গল্প দিয়ে একটা আমার অনেক মাইলস্টোন কাজ আছে। যেমন আমি যদি বলি, দেশ টিভির প্রথম প্রোগ্রাম আমার ক্যারাভ্যান 71, আমরা এটা একটা ক্যারাভ্যান ছুটে চলছে মুক্তিযোদ্ধাদের, আমার মুক্তিযোদ্ধাদের নিয়ে আমাদের এই নিয়ে আমি একটা অনুষ্ঠানে আবার এসেছিলাম আমি আপনাদের এই দুপুরের প্রোগ্রামেই। তো আমার মুক্তিযোদ্ধাদের নিয়ে আমার প্রতি একটা ধরনের ফ্যাসিনেশন আছে। তো ওই দেশটির ওই ক্যারাভ্যান পুরো বাংলাদেশ ঘুরে, এবং 2200 মুক্তিযোদ্ধা নিয়ে আপনি কাজ করেছেন। জি, এটাও গ্রামীণ ফোন একটা ইনিশিয়েটিভ প্রোগ্রাম। এটা আমরা প্রায় পুরো বাংলাদেশে আমরা শেষ করতে পারি না এই কাজটা, 2200 জনের মতো আমাদের। এটা যদি আমি একা কৃতিত্ব না, আমার 10 জনের একটা টিম ছিল। 10 জন মানে ডিরেক্টর ছিল, তার সাথে অ্যাসিস্ট্যান্ট ছিল, ক্যামেরাম্যান ছিল, এডিটিং প্যানেল ছিল, সব মিলিয়ে আমরা 2200 জন করার পর প্রজেক্টটা বন্ধ হয়ে যায়। এরপর হয় নাই, যদিও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় কাজ করতেছে। তো আমার দুঃখের বিষয় যে আমাদের কোম্পানি কিংবা আমি কোথাও শর্ট লিস্টেডও হই নাই। হ্যাঁ, মানে আমরা সাবমিট করেছি, এটা কষ্ট দেয় অনেক সময় যে আমি এত কিছু করলাম কিন্তু আচ্ছা আমার ইয়াই না, তারপর আমি আমার মতো করছি, আমার ইচ্ছা আছে। আচ্ছা, অনেক কিছু করলাম, এত কিছু করার পেছনে অনেক কষ্ট ছিল, অনেক সাধনা ছিল, প্রাপ্তির জায়গাটাও তো নিশ্চয় অনেকখানি ছিল, সেটা কি বা কোনটাকে বলতে চান? আমি বলবো প্রাপ্তি আল্লাহ যেহেতু আসলেই আমি এই যে আজকে এখানে এসে আপনার, এটাই তো অনেক প্রাপ্তি। আমি আমার ফিল্ম নিউ ইয়র্কে দেখাচ্ছি, ক্যানবেরা অস্ট্রেলিয়া ফিল্ম ফেস্টিভ্যালে আমার অ্যাওয়ার্ডও তো আছে। অ্যাওয়ার্ডও আছে, অনেক অ্যাওয়ার্ড আছে। আমি যেমন 2022 সালে 21 সালে লারা দত্ত আমাকে স্মিথ অ্যাওয়ার্ড দিয়েছেন দিল্লিতে। তারপরে কলকাতাতে আমি ইন্দো বাংলা ষষ্ঠ ফিল্ম আমার ইয়ে হচ্ছে। এই যে এবার নিউ ইয়র্কে যাচ্ছি, আমি অনেকবার আমেরিকায় গিয়েছি, প্রতি বছর মানে প্রায় 4-5 বছর পর, 2-1 বছর পরপরই আমি যাই। কিন্তু এবারে যাওয়াটা একটু অন্যরকম, একটা ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, মানে এজ এ ডিরেক্টর হিসেবে যাচ্ছি, মানে এটা তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তাও তারপরে যদি বলেন আমার সাংসারিক জীবন, আমার ওয়াইফ, আমার 2টা ছেলে আছে, তারাও আমার ব্যাপারে খুবই এক্সাইটেড, সাপোর্টিভ। আমার বউর কথা যদি বলি, সে পুরো সংসার সামলায়, ওইগুলি নিয়ে আমার চিন্তা করতে হয় না। আর ছেলেরাও, তাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি। তারা যেমন আমার বড় ছেলে গিটার বাজায় শখে, ও গান করে ওর মতো করে। আমি কখনো ওর টিচার দিয়েছি, ও কিংবা ইউটিউব, এখন তো ইউটিউব দেখে অনেক কিছু শেখা যায়, সেভাবে ও করে। আমি কখনো কাউকে চাপ দেই নাই। তবে এটা বলবো যে যদি আমার স্বপ্ন আছে 2-3টা ফিল্ম করার, ওটা যদি করতে পারি তাহলে মানে মেইনস্ট্রিমের ফিল্ম করার 2-3টা গল্প আমি তো চিন্তাও করে রেখেছি, এবং কিছু কিছু গল্পের কাজও করে রেখেছি কিছুটা। কিন্তু আপনি জানেন আমি ফিল্মে একটা বিশাল বাজেট দরকার। এখন যেভাবে ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ফিল্ম আমাদের এখন যেভাবে এগিয়ে গিয়েছে, আমাদের যেই আমাদের সেকেন্ড জেনারেশন কিংবা পরের জেনারেশনটা যেভাবে এগিয়ে নিয়ে গেছে ফিল্মটাকে, এখন তো আপনি এখন তো আসলে দর্শক পরিবর্তিত হয়েছে, সুতরাং তাদের টেস্ট অনুযায়ী বা রুচির জায়গা থেকে আমাকে ফিল্মটা তৈরি করতে হবে। আপনার গল্প পুরনো হোক, কিন্তু সেই গল্পটাকে এখনকার মতো প্রেজেন্টেশন করতে হবে, সেটা না করতে। যেমন আমাদের কাজগুলি কেন ভালো হয়, কারণ আমাদের প্রি প্রোডাকশন ওয়ার্ক থাকে প্রচুর। আমি যদি শুটিংয়ে নাও যাই, আমি শুটিংয়ে বসে থাকি, তবু কিন্তু একটা যে কাউকে আমার স্ক্রিপ্টটা ধরিয়ে দিলে সে শুটিংটা করে চলে আসতে পারে। কারণ আমাদের প্রি প্রোডাকশন এবং ক্লায়েন্টের সাথে, আমরা ক্লায়েন্ট বলি, ক্লায়েন্ট ওদের কাজ আসলে গুছিয়ে করলে কাজটা খুব সুন্দরভাবে তৈরি হয়। একটু জানতে চাইবো ভাইয়া, সামনের আসলে আপনি বলছিলেন যে স্বপ্নের কথা ফিল্ম তৈরি করা, এমনি এখন কোনো নতুন কাজ করছেন যেটা সামনে আসবে? নতুন এটা আমি আমাদের কিছু কমপ্লেক্সের জন্য নামটা আমরা এই শুট শেষ করে আসলাম বান্দরবন থেকে, পাহাড়ি জনগোষ্ঠীদের নিয়ে 6 পর্বের 4টা কাজ, 6 পর্বের 3টা জনগোষ্ঠী, মারমা, ম্রো এবং
লোকাল যে কমিউনিটি তাদের চাটগাঁয়া ভাষায়, তার একদম লোকাল শিল্পীদের নিয়ে, মানে মারমা যারা শিল্পী তাদেরকে মারমা ভাষায়, রোদের মরু ভাষায় এবং চিরগাঁ তাদের চিরগাঁ ভাষায় বান্দরবন থেকে মাত্র শেষ করে আসলাম গত পরশু এই কাজটা। আর আরেকটা বড় কাজ করতেছি, আমাদের এই যে কাজ আসে, মানে আমরা তো বিভিন্ন জায়গায় টেন্ডার প্রজেক্ট অনুযায়ী কাজগুলো করা হয়, তখন কাজ আসে, তখন আমরা আসলে ইয়ে করি। আর ফিল্মটা ডিপেন্ড করবে প্রডিউসারের উপর। আমি প্রডিউসার খুঁজছি, যদি ওরকম ভালো প্রডিউসার পাই তখন আর কি ইয়ে করবো আর কি, ফিল্মটা করা যায় কিনা তখন আর কি। সব থেকে কঠিন যে কাজ, সে কাজটাই ভাই আপনি করেন, যে একটি গল্পের মাধ্যমে একটা জনগোষ্ঠীকে আসলে সচেতন করে তোলা। ভীষণ ভীষণ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, এনটিভির দর্শকদেরও ধন্যবাদ, এবং আপনাদেরও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।